এত বড় রাজ্য, এত বড় প্রশাসন, এত বড় সমাজ, অনেক ভালো কাজ হয়, তার মধ্যে থেকে 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 কোথাও কোথাও একটু মরচে ধরে, কোথাও কোথাও একটু ইরোশন হয়। তো দক্ষ প্রশাসকরা মাঝে মাঝে একটা ঝাঁকুনি দেন। তো সেই ঝাঁকুনিটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং ওষুধ কাজ করছে। ফলে অনেক ভালো কাজ হয়েছে এবং হচ্ছে। তার পাশাপাশি মানুষের অসুবিধা হয়, মানুষের ক্ষোভ আছে, মানুষের দুঃখ আছে, এমন কয়েকটা জিনিস পয়েন্ট আউট করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রশাসন, জনপ্রতিনিধি তাদের বলেছিলেন এগুলোকে, এই রোগ সারাতে হবে যাতে মানুষের কষ্ট না হয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন এবং ওষুধ কাজ করছে। এটা গোটাটাই একটা সামগ্রিক ইতিবাচক ধারাবাহিক শুদ্ধিকরণের প্রক্রিয়া। বারবার যুগে যুগে তৃণমূল কংগ্রেস এই শুদ্ধিকরণের প্রক্রিয়াটা রাখে বলেই তৃণমূল প্রত্যেকটি ভোটে সফল হয় এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার প্রার্থীদের সমর্থন করেন, আশীর্বাদ দেন। বিরোধীরা বলছেন যে এটা একটা আইওয়াস। এটা কিসের আইওয়াস? আইওয়াস কি? চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আসলে বিরোধীরা না এই আইওয়াস 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 বলতে গিয়ে ওনাদের যে আই ওপেনার ইস্যুগুলো আছে সেগুলো আর দেখতে পান না। ওনাদের এই মুখের অভ্যাস আইওয়াস আইওয়াস হচ্ছে, কিন্তু ওনাদের আই ওপেনার যে ইস্যুগুলো আছে সেগুলো ওনারা দেখতে পান না বলে ওনারা ধারাবাহিকভাবে ডোবেন। আমি আবার বলছি, এত বড় রাজ্য, এত বড় প্রশাসন, এত বড় দল, এত বড় সমাজ, তাতে অনেক ভালো কাজ হচ্ছে এবং এই সরকারের নেতৃত্বে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে। কিন্তু সময়ে সময়ে কোথাও কোথাও একটু মরচে ধরে, কোথাও কোথাও একটু ক্ষয়ক্ষতি হয়, কোথাও একটু অবক্ষয় হয়। তো মাঝে মাঝে একটু পালিশ, মেরামতি এবং ওষুধের দরকার হয়, সেই ছোটখাটো ইরোশন যেগুলো আছে সেগুলোকে মেরামত করে নেওয়ার জন্য। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই ওষুধ দিয়েছেন, সেই ওষুধ কাজ করছে, অনেক ভালো কাজ হয়েছে, সমস্ত দিক দিয়ে মানুষ খুশি। কোথাও কোথাও যেখানে যেখানে কিছু ভুল কাজ, বাকি কাজ, অসম্পূর্ণ কাজ আছে যাতে মানুষের অসুবিধা হয়, মানুষ বিরক্ত হন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পয়েন্ট আউট করে, চিহ্নিত করে সেটা বলেছেন পুরো প্রশাসনকে সেই পরিষেবা ঠিকঠাক করতে হবে, যেখানে যেখানে সমস্যা আছে। তো সেগুলো বার্তা পাওয়ার পর পুরোদস্তুর পুলিশ প্রশাসন, পুরো যারা পরিষেবার দায়িত্বে তারা পুরোদস্তুর নেমে পড়েছেন। এ তো ভালো কাজ হচ্ছে, একে 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 কেন আইওয়াস, লোক দেখন এগুলো বলার মানে কি? এগুলো তো মানুষ চোখে দেখছেন এবং এর সুফলও মানুষ দেখতে পাবেন। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলার আইডেন্টিটি সেটা একটা বিপর্যয়ের মুখে, এরপর হয়তো একদিন যে বাংলায় কথা বলার লোক পাওয়া যাবে না, এই যে আশঙ্কা করছেন এটাকে আপনি কিভাবে দেখছেন? যে 5টা রাজ্যকে টানতে হচ্ছে এই রাজ্যে। না, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে আরো অন্যান্য রাজ্য থেকে এখানকার পরিষেবার জন্য আসেন। এখানকার ধরা যাক হসপিটালগুলি, এখানে যে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিনামূল্যে, এখানে মানুষকে ফিরিয়ে দেওয়া হয় না। ফলে অন্যান্য রাজ্য থেকেও, বহু রাজ্য থেকেও মানুষ চলে আসে এবং এখানে স্বাস্থ্য পরিষেবা, সেই চাপটা স্বাস্থ্য পরিষেবাকে টানতে হয়। এরম একাধিক ক্ষেত্র আছে যেখানে অন্য রাজ্যের বাসিন্দারাও পশ্চিমবঙ্গমুখী, বাংলামুখী, বঙ্গমুখী। ফলে বাংলার সরকারকে, বাংলার প্রশাসনকে এই পরিষেবাগুলো দিয়ে মানবতার দায়িত্ব পালন করতে হয়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন করে যাচ্ছেন। তার মধ্যে দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান, যেটা আমরা সবাই চাই, যে বাংলার যে রীতি, ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস আছে, সেই স্বতন্ত্র বাংলার যে পরিচিতি, বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার রীতিনীতি, সেগুলো অটুট থাকুন। নিশ্চয়ই সামাজিক সব দায়িত্ব, অন্য রাজ্য থেকেও মানুষ বাংলায় চলে আসেন ভালো পরিষেবার জন্য, জীবনযাত্রার জন্য, সবটা বাংলা পালন করবে, কিন্তু তার নিজস্বতা, তার যে ঐতিহ্য, রীতিনীতি, ইতিহাস, সেটাও যথাযথভাবে উজ্জ্বল রেখে। বহু জায়গায় পুলিশ সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়, পুলিশ কাজ করছে না এইটা ভুল।
আবার কোথাও কোথাও কোনো কোনো জটে সেখানে কিছু কাজ হয়ে যায়, কিছু ফুটপাতের উপর জিনিস হয়ে যায়, এর সঙ্গে অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে। ফলে পুলিশ কাজ করছে না বা প্রশাসন একেবারে কাজ করেনি এটা ঠিক নয়। বহু জায়গাতেই, অধিকাংশ জায়গাতেই কাজ হয়েছে। আবার যেখানে একটু মানুষের চাপও বেশি থাকে, যেখানে চাহিদা সেখানেই তো দোকান পসার তৈরি হয়, সেইটা করতে গিয়ে তার সঙ্গে আবার কর্মসংস্থানের বিষয় থাকে। এই সবটা মিলিয়ে কোথাও কোথাও একটু নিয়ম নীতির বাইরে চলে গেলে সাধারণ মানুষ, সাধারণ পথচারীদের সমস্যা তৈরি হয়। ফলে সেই ভারসাম্যের সীমারেখাটা যেখানে যেখানে লঙ্ঘিত হয়, মাঝে মাঝে প্রশাসন সেই ভারসাম্যটাকে আবার ঠিক করে দেন। দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভারসাম্যটাকেই আবার কড়াভাবে সকলকে সতর্ক করে দিয়েছেন, এবং যে কটি জায়গায় একটু সমস্যা ছিল সেগুলো পুলিশ প্রশাসন ঠিক করে নিচ্ছে। কালকে মুখ্যমন্ত্রীর ভূমিকা একদিকে শাসক, একদিকে বিরোধীর ভূমিকা। এই কালকে বিরোধীদের যে হাওয়াটা তিনি কেড়ে নিতে চেয়েছেন কৌশলে। এরা ক্ষোভ আছে মানুষের এইসব ব্যাপারে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলন থেকে উঠে আসা, মানুষের কথা তিনি বোঝেন, মানুষের চোখের দিকে তাকালে তিনি বুঝতে পারেন মানুষ কি বলতে চাইছেন। ফলে মানুষের উন্নয়নে কি চাই সেই বিপুল উন্নয়নও তিনি করেন। আবার তিনি পথে নামলে বুঝতে পারেন যে কোথায় কোথায় মানুষের কিছু বক্তব্য রয়েছে, কিছু ক্ষোভ রয়েছে, কিছু অসুবিধা হচ্ছে, কিছু অভিমান হচ্ছে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু নিজস্ব নেটওয়ার্ক রয়েছে, নিজস্ব অভিজ্ঞতা রয়েছে। ফলে একদিকে ভালো কাজগুলো বাড়িয়ে দেয়া, অন্যদিকে কোথাও যদি কোনো কাজে মানুষ দুঃখ পান বা বিরক্ত হন, সঙ্গে সঙ্গে সেই কাজগুলোর সংশোধন করে নেওয়া, শুদ্ধিকরণের মধ্যে প্রশাসন এবং দলকে নিয়ে যাওয়া, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষতার সঙ্গে করে থাকে। কাল শপথ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যমন্ত্রী বিধায়কের শপথ নিয়ে তার অবস্থানে অন্য রাজ্যপাল সায়ন্তিকা রায়চৌধুরীকে ফের জানিয়ে দিল রাজ্যপাল। রাজ্যপাল সৌজন্যের সীমা লঙ্ঘন করছেন। রাজ্যপাল সৌজন্যের সীমা লঙ্ঘন করছেন। উপনির্বাচনে দুজন বিধায়ক জয়ী হয়ে এসছেন। আমরা দীর্ঘকাল ধরে জানি তার সংশ্লিষ্ট বিষয়ের রুটিন, নিয়মকানুন, অনুমোদন এবং শেষ পর্যন্ত স্পিকার সাহেব, বিধানসভার মাননীয় অধ্যক্ষ, তিনি এই শপথ বাক্য পাঠ করিয়ে দিতে পারেন, বা এরকম বহু বহু নজির আছে। কিন্তু বর্তমান রাজ্যপাল উত্তক্ত করার জন্য, বিড়ম্বনা তৈরি করার জন্য, জটিলতা তৈরি করার জন্য, নতুন যারা মানুষের রায়ে জিতে এসছেন, মানুষ রায় দিয়েছে বিধানসভায় যাওয়ার জন্য, রাজ্যপালের কোনো অধিকার নেই রাজভবনে বসে সেখানে তার প্রতিবন্ধকতা তৈরি করার। মানুষের রায়ের তিনি বিরোধিতা করছেন, চক্রান্তমূলক পদক্ষেপ করছেন, সৌজন্যের সীমা লঙ্ঘন করছেন মাননীয় রাজ্যপাল। নিয়ম কানুন দেখাবেন না। রাজভবন অনেক নিয়ম কানুন কি কিভাবে লঙ্ঘিত করেছে সেগুলো আমরা জানি, রুচির জন্য বলি না। রাজ্যপাল সৌজন্যের সীমা লঙ্ঘন করছেন। যে দুটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেখানকার মানুষ তাদের প্রতিনিধিকে বিধানসভায় পাঠাবার জন্য ভোট দিয়েছেন, রাজভবনের পাকামি দেখার জন্য তারা কিন্তু রায় দেননি। রাজভবনের পাকামি দেখার জন্য তারা কিন্তু রায় দেননি। ফলে হাতে কোনো নিয়ম আছে বলে তার অপব্যাখ্যা করে জটিলতা তৈরি করবেন। রাজ্যপাল দয়া করে এইসব কাজ থেকে বিরত থাকুন এবং দুই বিধায়ককে শপথ নিয়ে বিধানসভায় প্রবেশ করতে দিন, এবং বিধানসভার অধ্যক্ষ ওই শপথ করাতেই পারেন। বলছি, স্পিকার নিয়ে কি কংগ্রেস কোনো নিজে থেকে সিদ্ধান্ত নিচ্ছে, মানে তৃণমূল সঙ্গে আলোচনা করছে না স্পিকার পরে নির্বাচন নিয়ে? এটা আমি বলতে পারবো না, এটা দিল্লিতে আমাদের যারা আছেন তারা কোঅর্ডিনেশন চালাচ্ছে। বলছি যে লোকসভা ভোটের অনেকগুলো আসন যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক অঞ্চলের যারা দায়িত্বে ছিলেন নেতা তৃণমূল, তাদেরকে বদল করতে শুরু করেছে। এবং অনেকেই বলছেন যে এটা আসলে যে পারফরমেন্স যেটা দেখা উচিত সেটাই দেখার কাজ শুরু করা হয়েছে। এটা কি দলের নিচু তলাতে সেই প্রক্রিয়া শুরু হলো? দলের একেবারে অভ্যন্তরীণ সাংগঠনিক কিছু বিষয়, এ ব্যাপারে কোনো প্রকাশ্য মন্তব্য করব না। শুধু এটুকু বলতে পারি, দল সারা বাংলায় বিভিন্ন অঞ্চলের ভোটের গতি প্রকৃতি, ভোটের বিশ্লেষণ,
পরিস্থিতির মূল্যায়ন যথাযথভাবে শুরু করেছে এবং তার পরিপ্রেক্ষিতে সাংগঠনিকভাবে যদি কোনো প্রক্রিয়া চালানো থাকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং সুব্রত বক্সির সভাপতিত্বে সেই কাজ চলতে থাকবে।